আমরা তো আগেও দেখেছি, ডক্টর এস এম আমানুল্লাহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে যেটা জানতে পাচ্ছি। চাচ্ছি যে অর্থ লেনদেনের ঘটনা আমরা নির্বাচনে বাংলাদেশের ক্ষেত্রে আগেও দেখেছি যেমন হয়েছে। আমরা তো এক ধরনের রাজনীতির চর্চা বদলাবে ভেবেছিলাম, যদি আমি বলছি যদি এই টাকা নির্বাচনের ক্ষেত্রেই ব্যবহৃত হওয়ার প্রমাণ পরবর্তীতে পাওয়া যায়। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে তো আসলে নতুন কিছু রাজনৈতিক চর্চার হওয়ার জায়গা ছিল। কিন্তু এই ধরনের কার্যক্রম কি আসলে দিন শেষে ভোটারদেরকে এখন প্রভাবিত করতে পারবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, আপনার ভোটারদেরকে তো প্রভাবিত করছেই। এবং আপনি এটা এত রাগ করার কি আছে? এটা তো সরাসরি বলা দরকার। প্রচুর পরিমাণে টাকা নিয়ে জামাতের লোকজন বিভিন্ন জায়গাতে ধরা খাচ্ছেন। কুমিল্লাতে হয়েছে, চিটাগাঙে হয়েছে, একটু আগে শুনলাম সিলেটে হয়েছে। এবং ওই ভদ্রলোক কত টাকা নিয়ে যাচ্ছেন সেটা ভদ্রলোক নিজেই জানেন না। উনি বলছেন সমস্ত সাক্ষাৎকারে ৫০ লক্ষ টাকা। কিন্তু হিসাব করে দেখা গেছে সেখানে ৭৪ লক্ষ টাকা। এত রাগ করার কি আছে? প্রচুর পরিমাণে টাকা ছড়ানো হচ্ছে সারা দেশে ভোটারদের ভিতরে। এবং জামাতে এই টাকার সোর্সটা কোথা থেকে আসলো সেটা তো জামাতকে বলতে হবে। এবং জামাতের ক্যান্ডিডেট, জামাতের আমির, এটা তো ছোটখাটো লেভেলের কোনো কথা না। এত রাগ করার তো কিছু নাই। একটা জেলার আমির ৭৪ লক্ষ টাকা সহ ধরা পড়েছেন, সেটা এত রাগ করার কি আছে? এবং এবং যে কথাটা বলেছেন, হ্যাঁ, যে কোনো পরিমাণ অ্যামাউন্ট নিয়ে মানুষ মুভ করতে পারে যদি তার বৈধ সোর্স থাকে এবং তার যদি সেখান থেকে সে দেখাতে পারে যে তার সোর্স। এই ভদ্রলোকের যে ট্যাক্স রিটার্নের কপি আসছে সেখানে দেখা যাচ্ছে যে তার বাৎসরিক ৪ লক্ষ টাকা তার ইনকাম। টোটাল তার ট্যাক্স রিটার্নে টোটাল তার সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ টাকা। তার যে গার্মেন্টস এর কথা বলছে সেখানে দেখা যাচ্ছে দুইটা সেলাই মেশিন দিয়ে একটা ছোট দোকানের ভিতরে দুইটা সেলাই মেশিন দিয়ে। হোয়াট ইজ দিস? এইটা হচ্ছে প্রচুর পরিমাণে টাকার লেনদেন হচ্ছে। টাকার সোর্স কোথা থেকে আসলো, দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে, বিষয়গুলো কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। এবং আপনি যে জিনিসটা দেখলেন, এই যে নির্বাচন কমিশনে আমরা এতদিন ভালো বললাম, কিন্তু আজকে একজন নির্বাচন কমিশনার যেভাবে বললেন, যেভাবে উনি সাফাই গেলেন যে কোনো লোক টাকা নিয়ে চলতে হবে, নো, এটা এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। এখন তো এটা বলতে হবে যে এই যে ঘটনাটা ধরা পড়েছে, যে ঘটনাটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা খতিয়ে দেখা হবে এবং সঙ্গে সঙ্গে ওই তাকে এক্সপ্লেনেশন কল করা দরকার ছিল। এখন মূল কথা হলো, বাংলাদেশে তো আমরা জানি যে টাকা পয়সার লেনদেন হয় নির্বাচনের সময়, কিন্তু এত প্রকাশ্যে দিবালোকে কোটি কোটি টাকা, শত কোটি টাকা এইভাবে ছড়ানো হবে, তাহলে আমাদের চেঞ্জটা আসলো কোথায়? আমরা কি চেয়েছিলাম আর কি হচ্ছে এখন এই জায়গাটাতে? আমরা ২৪শে জুলাইয়ের আন্দোলনের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যে নির্বাচনটা আমরা করতে যাচ্ছি, সেই নির্বাচনে তাহলে পরিবর্তনটা কোন জায়গাটাতে আসলো? আপনি যদি ইশতেহার দিয়ে যদি জনগণকে মানে কি করতে না পারেন, কনভিন্স করতে না পারেন, আপনি যদি জনগণকে আপনার সমস্ত পলিসি দিয়ে কনভিন্স করতে না পারেন, আপনি যদি জনগণকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে কনভিন্স করতে না পারেন, টাকা দিয়ে এখন করতে চাচ্ছেন, এদেশের মানুষ, গরিব মানুষ, টাকা দিয়ে একটা বিশাল অংশ প্রভাবিত হয়ে যেতে পারে। আমরা জানি জাতীয় নির্বাচনে কি হয়, এলাকাতে কি হয়। প্রচুর পরিমাণে টাকা, এক একটা সিটে যদি আপনি ১০ কোটি ১৫ কোটি টাকা যদি এভাবে আপনি ছড়িয়ে দেন, ৫ কোটি টাকা ছড়িয়ে দেন, তাহলে তো সাংঘাতিক খারাপ অবস্থা। তাহলে কি হলো ব্যাপারটা আলটিমেটলি? কিসের পরিবর্তনটা হলো? এবং এই টাকাটা যারা খরচ করছে তারা যে কোনো সোর্স থেকে আসুক, দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে, আমরা এখন এই কথাগুলো বলবো না, আমরা জানি কোথা থেকে টাকাগুলো আসছে। যারা এই টাকাটা দিচ্ছে, ইনভেস্ট করছে, তারা কি এমনিতেই ইনভেস্ট করছে? তাদের কি কোনো এজেন্ডা নাই? কোনো এজেন্ডা ছাড়া এখানে ইনভেস্ট করা হচ্ছে। তার মানে আপনি দেশকে একটা অস্থিতিশীলতার দিকে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন। এখন সমস্ত ধরনের যে সমস্ত জিনিসগুলো আসছে, আপনার যে রিপোর্টগুলো আসছে, সেই রিপোর্টগুলোতে তো একদম ক্লিয়ার কাট ভোটাররা, জেনজিরা কাদেরকে ভোট দেবে, ৩টা নির্বাচনী জরিপের রেজাল্ট আসছে গতকালকে। এবং একটা জরিপ তাদের নিয়ন্ত্রিত একটা পত্রিকা থেকে করা হয়েছে, প্রায় ৬০,০০০ স্যাম্পল সাইজ দিয়ে। সেখানে তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কারা কাদেরকে ভোট দিবে, ভোটাররা তাদের মাইন্ড ডিসিশন করে ফেলছে। এদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, এদেশের ৯০-কে অস্বীকার করে, ২৪-কে অস্বীকার করে এই দেশকে রান করা যাবে না।